নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে ফোর্থ সেমিস্টারের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে কোর্স 10-এর অ্যাসাইনমেন্টের ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের কোর্স 8B এবং কোর্স 6-এর উপর অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আজকের প্রথম প্রশ্ন বলা হয়েছে, বিশেষ শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কী কী? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদাগুলো পূর্ণ করার লক্ষ্যে বিশেষ শিক্ষার পরিকল্পনা করা হয়, যার বৈশিষ্ট্যগুলি হলো। আজকে আমার গলাটা বুঝতে একটু অসুবিধা হবে, ঠান্ডায় গলাটা এরকম বসে গেছে। প্রথম পয়েন্ট, বিশেষ চাহিদা চিহ্নিতকরণ। অক্ষমতার ক্ষেত্রে ও মাত্রা অনুযায়ী এই শিক্ষার্থীদের বিশেষ চাহিদাগুলি ভিন্ন ভিন্ন হয়। তাই বিশেষ শিক্ষার সর্বপ্রথম কাজ হলো সেই বিশেষ চাহিদাগুলো চিহ্নিত করা। প্রতিবন্ধকতার বিষয়টি অবগত থাকলে উপযুক্ত পাঠ পরিকল্পনা ও ব্যবস্থাপনা করা সম্ভব হয়। প্রথম পদক্ষেপ বিশেষ চাহিদার ক্ষেত্রে শনাক্ত করা। কেবলমাত্র বিশেষ চাহিদার ক্ষেত্রই নয়, চাহিদার মাত্রাও নির্ণয় করতে হবে। এই বিশেষ চাহিদা চিহ্নিতকরণের লক্ষ্যে চাহিদার ক্ষেত্র ও মাত্রা নির্ণয় করা একান্ত প্রয়োজন। 2 নম্বর, বিষয়বস্তু নির্বাচন। বিশেষ শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল উপযুক্ত শিক্ষণীয় বিষয়বস্তু নির্বাচন করা। চাহিদাগুলো ভিন্ন ভিন্ন হবার কারণে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় সংযোজিত হয়। শিক্ষার্থীরা এই সেই বিষয় সমৃদ্ধ পাঠ্যক্রম অনুসরণ করে শিখন অভিজ্ঞতা সঞ্চয় করে ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তাই চাহিদাভিত্তিক পাঠ্যক্রম নির্বাচন করাই হলো এর প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বর পয়েন্ট হলো শিখন পদ্ধতি নির্বাচন। বিশেষ পাঠ্যক্রম উপস্থাপনার পদ্ধতি নির্বাচন করার উপরে বিশেষ শিক্ষার সার্থকতা নির্ভর করে। কি কি শিখন পদ্ধতি বা নির্দেশনা দান প্রক্রিয়া অনুসরণ করলে বিশেষ শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যাবে তার যত্ন ও বিবেচনা সহকারে স্থির করতে হয় এবং প্রয়োগ করতে হয়। এর পরবর্তী 4 নম্বর পয়েন্ট হলো শিক্ষক প্রশিক্ষণ। বিশেষ শিক্ষার অন্যতম ধারক ও বাহক হলেন শিক্ষক। এই শিক্ষক প্রশিক্ষণ বিশেষ শিক্ষার একটি বৈশিষ্ট্য। প্রশিক্ষণের উদ্দেশ্য থাকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযুক্ত পদ্ধতিতে শিক্ষাদান করার উপযোগী শিক্ষক সরবরাহ করা। 5 নম্বর বলা হয়েছে প্রতিষ্ঠাকরণ বা বৃত্তি নির্বাচন। বিশেষ শিক্ষার অন্যতম লক্ষ্যই হলো এই শিক্ষার্থীদের স্বনির্ভর করে তোলা এবং জীবনে প্রতিষ্ঠিত করা। এই বিশেষ শিক্ষায় চাহিদা চিহ্নিতকরণের পাশাপাশি বৃত্তি নির্বাচনের কাজটিও করা হয়। বিশেষ শিক্ষা পরিকল্পনা তখনই বাস্তবমুখী ও সফল হয় যখন শিক্ষার্থীরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। পরবর্তী প্রশ্ন আমাদের, বিশেষ শিক্ষণ অক্ষমতা বলতে কী বোঝেন? বিশেষ শিক্ষণ অক্ষমতা হলো ব্যক্তির শিখন ও চিন্তন সক্ষমতার ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা, যা শিখনের বিশেষ ক্ষেত্রেই চিহ্নিত করা যায়। শিখনের এই সমস্যার সঙ্গে বৌদ্ধিক অনগ্রসরতা, ইন্দ্রিয়গত সমস্যা জড়িত থাকবে এমন নিশ্চয়তা নেই। বিশেষ শিখন অক্ষমতা শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ায় অংশগ্রহণের সময় শনাক্ত করা যায়। শিখন অক্ষমতার ধারণা থেকে বিশেষ শিখন অক্ষমতার বিষয়টি উদ্ভব। তাই নিচে শিখন অক্ষমতার প্রসঙ্গে 2-4 কথা বলা হলো। শিখন অক্ষমতা একটি বিস্তৃত ক্ষেত্র এবং 2-1টি সংজ্ঞায় তাকে সীমায়িত করা সম্ভব নয়। কার্কের মতে এই শিশুরাই শিখন অক্ষম যাদের ভাষাগত, ব্যক্তিগত, গঠনগত এবং অন্যান্য শিখন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনে প্রতিবন্ধকতা দেখা যায়। অ্যান্ডারসনের মতে শিখন প্রতিবন্ধী শিশুর অক্ষমতা প্রকাশের ক্ষেত্রগুলো বলা হয়েছে কথিত ও লিখিত ভাষা ব্যবহারে। এছাড়া পঠন, লিখন, বানান গঠন ও অঙ্ক কষার ক্ষেত্রেও শিখন প্রতিবন্ধকতা প্রকাশ পায়। শিখন অক্ষমতাকে একটি সাধারণ শব্দরূপে চিহ্নিত করা হয়েছে, যা শ্রবণ, কথন, পঠন, লিখন, যুক্তি প্রয়োগ ও গাণিতিক দক্ষতা অর্জনে সমস্যার বিষয়গুলো চিহ্নিত করে।
শিখন অক্ষমতা হলো ভিত্তিমূলক এক বা একাধিক মানসিক প্রক্রিয়ার সমস্যা, যেমন বুঝবার ক্ষেত্র, কথ্য ও লিখিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে ইত্যাদি। এর বহিঃপ্রকাশ ঘটে শিক্ষার্থীর শ্রবণ, চিন্তন, কথন, পঠন, লিখন, বানান করা, গাণিতিক সমাধান করা ইত্যাদি প্রসঙ্গে। বিশেষ শিখন অক্ষমতা কেবলমাত্র শিক্ষণের বিভিন্ন প্রক্রিয়ায় প্রকাশিত হয়। অন্যান্য অক্ষমতা যেমন দৃষ্টিগত, শ্রবণগত, পেশিগত, আবেগের বিচলনগত অক্ষমতা, সাংস্কৃতিক বা আর্থিক অনগ্রসরতা ইত্যাদি বিশেষ শিখন অক্ষমতার সঙ্গে সমর্থক নয়। এর পরবর্তী প্রশ্ন হলো, বাস্তবিক শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমস্যাগুলো কী কী? সাধারণ শ্রেণীকক্ষে যেসব সমস্যা হয় তা এই বইয়ের 2য় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তার উপর যে ধরনের সমস্যাগুলোর প্রকৃতি অনুসারে এদের প্রধান 3টি ভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মানব সম্পদ সম্পর্কিত সমস্যা। যদি শ্রেণীকক্ষে মনোনিবেশ করা যায় তবে সমস্যাগুলি হলো পরিকাঠামোগত সমস্যা, নির্দেশদানের সমস্যা, শিক্ষার উপকরণের সমস্যা, শিক্ষাদান পদ্ধতিগত সমস্যা, মূল্যায়নগত সমস্যা ইত্যাদি। সামাজিক সমস্যা, শ্রেণীকক্ষ একটি সমাজের ক্ষুদ্র প্রতিরূপ। সমাজ যেমন বিভিন্ন প্রকৃতির মানুষ একত্রে বসবাস করেন এবং তাদের স্বকীয়তা বজায় রাখেন, আবার সামাজিক বিধি নিষেধ মান্যতা দেন, শ্রেণীকক্ষেও তা ঘটে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সাধারণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহাবস্থান কখনো কখনো সমস্যা উদ্রেক করে। পারস্পরিক মিথস্ক্রিয়া, গ্রহণযোগ্যতা ও সহিষ্ণুতা যদি প্রত্যাশিত মাত্রায় না হয় তবে তা শিক্ষার ক্ষেত্রে বাধা উৎপন্ন করে। এর পরবর্তী পয়েন্ট, অর্থনৈতিক সমস্যা। অন্তর্ভুক্তিকরণ যে সমস্ত পরিকাঠামোগত সুযোগ সুবিধা দরকার তা বাস্তবায়িত করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, যেমন বিশেষ ধরনের বসার বেঞ্চের ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহারযোগ্য শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি, যেগুলো করার জন্য যে অর্থের প্রয়োজন তা সুলভ নয়। আবার উন্নততর প্রযুক্তির ব্যবহার করে ও বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার করে শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তু অনেক আকর্ষণীয়ভাবে পরিবেশন করা যায় ও তাদের অংশগ্রহণকে কার্যকারী করে তোলা যায়। আর্থিক ব্যয় বরাদ্দ তা অনুমোদন না করলে বাস্তবত এই উদ্দেশ্যগুলো গ্রহণ করা যায় না। এর পরবর্তী পয়েন্ট, মানব সম্পদ সম্পর্কিত সমস্যা। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থী প্রত্যক্ষভাবে অবস্থান করেন ও অংশগ্রহণ করেন, অপ্রত্যক্ষভাবে থাকেন শিক্ষাকর্মী, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের অভিভাবক ইত্যাদি। এই সূত্রে অভিযোজন করা একটি বড় ভূমিকা পালন করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর সঙ্গে সাধারণ শিক্ষার্থী যদি মানিয়ে চলতে না পারে তার প্রভাব কেবল আচার আচরণে পড়ে না, শিক্ষাগত সক্রিয়তা মূল্যায়নে তার প্রভাব পড়ে। শ্রেণীতে যদি শিক্ষার্থী ভালো সম্পর্ক না বজায় থাকে তা সামগ্রিকভাবে শিক্ষণ পর্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। শিক্ষার্থীদের মধ্যে যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের আচরণগত সমস্যা থাকলে তা শ্রেণীর কাজ পরিচালনার সমস্যা তৈরি করে। সাধারণভাবে কোনো শিক্ষার্থীর আচরণগত সমস্যা থাকলে তা শিক্ষণে প্রভাব ফেলে। এইভাবে শিক্ষার্থীরা শিক্ষায় অংশগ্রহণ করে যেভাবে সম্পদে রূপান্তরিত হতে পারত সেক্ষেত্রে সমস্যা থাকলে তা এই পদ্ধতিকে ব্যাহত করে। এইগুলি হলো বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও মানব সম্পদ সংক্রান্ত সমস্যার উদাহরণ যা শ্রেণীকক্ষে দৈনন্দিন জীবনে দেখা যায়। তাছাড়া কিছু সমস্যা দেওয়া হলো যা ইউনেস্কো প্রদত্ত গাইডলাইন্স ফর ইনসিউরিং অ্যাক্সেস অল পুস্তিকায় আছে। 1 নম্বর পয়েন্ট বলা হয়েছে প্রচলিত মনোভাব ও মূল্যবোধ। শ্রেণীকক্ষে ছাত্র বৈচিত্র্যকে মেনে নিলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পর্কে যে নেতিবাচক মনোভাব ও হতাশার মূল্যবোধ দেখা যায় তা এক গভীর সমস্যার উদ্রেক করে। 2 নম্বর বলা হয়েছে বোধগম্যতার অভাব। শ্রেণীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা
প্রতি সহানুভূতির মনোভাব কখনোই সহমর্মিতাকে নিশ্চিন্ত করে না বলে ওই শিক্ষার্থীদের প্রকৃত অসুবিধাগুলি বোঝার অভাব থেকে যায়। এই অভাব স্বভাবত শ্রেণীকক্ষে সমস্যা সৃষ্টি করে। 3 নম্বর পয়েন্ট, প্রয়োজনীয় দক্ষতার অভাব। শিক্ষক প্রশিক্ষণ ও নিজের অভিজ্ঞতার সমন্বয়ে শিক্ষক সুলভ দক্ষতা গড়ে তোলেন। বিশেষ চাহিদা শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, চাহিদা ও নিয়ন্ত্রণের বিষয় প্রশিক্ষণের পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় ছিল না। এর পরবর্তী 4 নম্বর পয়েন্ট হলো সম্পদের সীমাবদ্ধতা। শ্রেণীকক্ষের বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে না। এই সমস্যা কম বেশি সবাইকে প্রভাবিত করে। তার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যেসব বিশেষ ব্যবস্থাপনা দরকার হয় তা সম্পদের সীমাবদ্ধতার জন্য সরবরাহ করা সম্ভব হয় না। পরবর্তী প্রশ্ন, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য জাতীয় নীতি 2006 সুপারিশ সমূহ। প্রত্যেকটি প্রশ্নে তোমাদের 5 মার্কসের। কাম্য লক্ষ্য হলো সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে স্বনির্ভর জীবনযাপনের সক্ষমতা প্রদান করা, সহায়ক পরিবেশ সুনিশ্চিত করা এবং সার্বিক পুনর্বাসনের ব্যবস্থা করা। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যেসব উদ্যোগ ইতিপূর্বে নেওয়া হয়েছে তা পর্যাপ্ত ছিল না বলে 2006 সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার এই নীতি প্রণয়ন করেন। এই নীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ দেশের বোঝা নয়, সম্পদ, এই ধারণাকে প্রতিষ্ঠিত করা। এই নীতিতে যে দিকগুলো উল্লেখিত রয়েছে তা বলা হলো: 1 নম্বর, দ্রুত চিহ্নিতকরণ। অনেক প্রতিবন্ধকতা জন্মগত হলেও সূচনা পর্বে ব্যবস্থা নিলে তার তীব্রতা নিয়ন্ত্রণ করা যায়। তাই জন্মগত বা অর্জিত যে কোনো প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিতকরণের উপর গুরুত্ব দান করা হয় এই নীতিতে। 2 নম্বর বলা হয়েছে প্রতিরোধ। যে কোনো অক্ষমতা বা অনগ্রসরতা দুভাবে ব্যবস্থা করা যায়, একটি চিকিৎসামূলক পদক্ষেপ, অন্যটি প্রতিরোধমূলক পদক্ষেপ। অক্ষমতাগুলির ক্ষেত্রে দুই দিকে গুরুত্বারোপ করা উচিত, তবে প্রতিরোধমূলক পদক্ষেপ এই ক্ষেত্রে বেশি ফল দেয়, তাই সেদিকেই নজর দেওয়া উচিত। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মহিলার প্রতি মনোযোগ। সামাজিকীকরণের ধারা অনুযায়ী শিশু ও মহিলা প্রতিবন্ধীরা অবহেলিত ও উপেক্ষিত থেকে যায়। 2006 আইনে এই ব্যক্তিবর্গের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার সুপারিশ করা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে সামাজিক সুরক্ষা প্রদান। মহিলা ও শিশু তো বটেই, সমগ্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গকে সামাজিক সুরক্ষা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা, সহায়ক উপকরণ, পুনর্বাসন ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করার কথা বলা হয়েছে। 5 নম্বর বলা হয়েছে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান। সামাজিক সুরক্ষা পেতে যোগ্যতা স্বরূপ প্রয়োজন প্রতিবন্ধী শংসাপত্র। রাজ্যে অনুমোদিত চিকিৎসকদের দ্বারা নিয়মিতভাবে পরীক্ষা পর্ব অতিক্রম করে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সংগ্রহ করতে হবে এই শংসাপত্র, যে কথা বলা হয়েছে এই আইনে। 6 নম্বর বলা হয়েছে বাধাযুক্ত পরিবেশ প্রদান। শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে বাধাহীন পরিবেশ বা সহায়ক পরিবেশ সৃষ্টির কথা গুরুত্ব সহকারে নথিভুক্ত হয়েছে এই আইনে, যার ফলস্বরূপ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ সুনিশ্চিত করা যাবে। এর পরবর্তী প্রশ্ন, আইসিটি বলতে কী বোঝায়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর দুটি প্রয়োগ লিখুন। এখানে দেখো মার্কসটা ভাগ করা আছে। আইসিটি বলতে সেটা 2 নম্বর, আর এটা আছে শিক্ষা এর প্রয়োগ 3 নম্বর, টোটাল 5। তাহলে প্রথমে আমরা দেখে নিই আইসিটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ইংরেজিতে বলা হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আইসিটি, যেটাকে শর্ট ফর্মে আমরা বলছি। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের চোখে পড়বে যে বর্তমানে সারা বিশ্বে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর বিস্তার লাভ করেছে। এই আইটি হলো আইসিটির সমার্থক শব্দ, অর্থাৎ তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি একই অর্থে ব্যবহার করা হয়। মূল অর্থে এর কাজ হলো তথ্যকে সংরক্ষণ, যোগাযোগ ও প্রক্রিয়াজাতকরণ করা।
তবে ব্যাপক অর্থে এর পরিধি হলো সমুদ্রের মতো বিশাল। এর একাধারে যেমন দেখা যাবে প্রিন্টেড মিডিয়া, রেডিয়াস, টেলিভিশন, ফোন ইত্যাদি, তেমনি অন্য ধারে দেখা যাবে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো একক লিঙ্ক সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, মিডলওয়্যার, তথ্য সংরক্ষণ, তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্ক ও অডিও ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে তৈরি একটি ব্যবস্থা, যার সাহায্যে একজন ব্যক্তি খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ ও সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। পরবর্তী পয়েন্ট হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রয়োগ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি এর প্রয়োগ দেখা যায়। এগুলি হলো: 1 নম্বর, প্রযুক্তিগুলির আর্থিক মূল্য যদি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে থাকে তবে তারা সহজে এগুলি সংগ্রহ করতে ও কাজে লাগাতে পারবে। প্রযুক্তি এই শিক্ষার্থীদের কতটা সাহায্য করবে তা নির্ভর করবে প্রযুক্তির যোগাযোগের উপর। কিন্তু প্রযুক্তিকে যদি না সুলভ করে তোলা যায় তবে তার কার্যকারিতা অপ্রকাশিত থেকে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো সাধারণ বা বিশেষ চাহিদাসম্পন্ন উভয় প্রকার শিক্ষার্থীর কাছে প্রযুক্তির ব্যবহার আকর্ষণীয় হবে যখন একতরফা কাজ না করে ওই প্রযুক্তি প্রতিক্রিয়া করার যোগ্যতা রাখে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি প্রশ্নের সঠিক উত্তর শিক্ষার্থী দিতে পারে তবে তার প্রতিক্রিয়াস্বরূপ কোনো ফিডব্যাক সে পাবে। যদি উত্তর ভুল হয় তবে সে আবার চেষ্টা করার সুযোগ পাবে ইত্যাদি। এই রকম পারস্পরিক প্রতিক্রিয়ার সুবিধা থাকলে সে প্রযুক্তি শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।